শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর এই সকাল, কর্মমুখর সকাল এবং কর্মের মাধ্যমেই মানুষ বেঁচে থাকে এবং আমরাও যেন সেই পথেই হাঁটি, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আয়োজন রয়েছে আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। আছি আমি মাসুক। শুভ সকাল আমার তরফ থেকেও। প্রিয় দর্শক, সুন্দর দিন, সুন্দর সকাল, একই সাথে আমরা যদি রাষ্ট্রীয়গতভাবেও ভাবি সেক্ষেত্রেও কিন্তু সুন্দর একটা সময়। এই সময় আসলে সরকারি এবং বেসরকারি পৃষ্ঠপোষকতায় দেশ এগিয়ে যাচ্ছে বিভিন্ন পরিসরে। আমরা আজকে এমন একটি পরিসর নিয়ে কথা বলবো যেটা আসলে আমাদের দৈনন্দিন জীবনে এবং মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে পাশের মানুষটির কাছে চলে যাই। শুভ সকাল সাকি। শুভ সকাল মাসুক, কেমন আছো? আমি ভালো আছি। একসাথে বললাম কারণ আমরা একই রকম থাকি সব সময়। একদমই তাই। এবং রাঙা সকালে তো একটু অন্যরকম ভালো লাগা তৈরি হয়, রাঙা মানুষরা আসেন আমাদের মাঝে। চলো দর্শককে জানাই আজকে কে আছেন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চিকিৎসক, লেখক, কলামিস্ট এবং সমাজসেবক অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ। চলুন তাকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল আপনাদেরও। কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, কারণ আসলে রাঙা সকালে প্রতিটা সকালই তো অনেক বর্ণিল, কিন্তু আজকে মনে হচ্ছে একটু অন্যরকম বর্ণিল। ধন্যবাদ আপনাদেরকে। ওই গানটার কথা মনে হচ্ছে যে সন্ধ্যা মুখোপাধ্যায়, কি সুন্দর এই সুন্দর এই সুন্দর এই সকাল, সোনা ঝরছে, আলো ঝরছে, সুন্দরের সকাল। আজকে এই মাছরাঙা টিভিতে এই সকালে এসে আমারও ভালো লাগছে, সুন্দর লাগছে। স্যার, যেহেতু সকাল নিয়ে কথা বলছি, একটু জানতে চাই যে আপনার সকালটা এখন কিভাবে শুরু হয়? সকালটা শুরু হয়তো ঘুম থেকে উঠেই, আমি ঘুম থেকে উঠেই আমি 2 গ্লাস কি 3 গ্লাস একটু ওয়ার্ম ওয়াটার খেয়ে নিই। তাতে সারাদিন শরীরটা হাইড্রেটেড থাকে এবং বেশ ভালো কাটে। তা আমি আপনাদের মাধ্যমে দর্শকদের অনুরোধ করব, ঘুম থেকে উঠেই 2-3 গ্লাস একটু ইস্যুদুষ্ট পানিতে একটু লেবু দিয়ে সকালটা শুরু করুন, তাহলে আপনার সারাদিন শরীরটা খুব ভালো থাকে। আচ্ছা, এটা কি সাধারণরা যেমন খেতে পারবে, ডায়াবেটিক রোগীরাও খেতে পারবে? হ্যাঁ, ডায়াবেটিক রোগীরা খেতে পারবে। শুধু কিডনি রোগী, ডায়াবেটিক রোগীদের জন্য খুবই ভালো। খালি কিডনি রোগীদের ব্যাপারে আমরা খালি পানির পরিমাণটা নির্ণয় করে দিই, এতটুকু পানি খাবেন। এটা এমনি কিডনি রোগী ছাড়া সবার জন্য সকালটা শুরু হোক পানি খেয়ে। স্যার, এই অভ্যেসটা কি একদম ছোটবেলা থেকেই নাকি? না, এটা মাঝামাঝি বয়স থেকে শুরু করেছি এবং সেজন্য আলহামদুলিল্লাহ কিডনি ভালো আছে এবং আশা করি এই অভ্যাসটা সবাই যদি করে তাহলে সবার কিডনি ভালো থাকবে। চমৎকার। আসলে মানুষের মাঝে যে কেন শৈশবটা নিয়ে বলতে চাইলাম, যে মানুষের অনেক অভ্যাসই আসলে তৈরি হয় শৈশব থেকে। সেটা সে শৈশবে না করলেও একটা বয়সে এসে তাকে সেই শৈশবটাই আসলে টানে, সেই অভ্যাসগুলোই আসলে পরিণত বয়স থেকে সে আবার নতুন করে শুরু করে। স্যার, একটু সেই জায়গা থেকেই শৈশবে ফিরে যেতে চাই। আপনার শৈশব কোথায় কেটেছে, কেমন ছিল, সেই সময়ের কথা আজকে কি কি মনে পড়ছে? অনেক কথাই মনে পড়ছে, বেশি মনে পড়ছে মাকে। আমি 7 মাসে জন্মগ্রহণ করি। আমার মা খুব কষ্ট করেছেন, তখন ইনকিউবেটর ছিল না। ওই সময় 7 মাসে তো 7 মাসে অবশ্য আইনস্টাইনও হয়েছে আমার মতো, উনি অনেক উচ্চ দরের মানুষ, কিন্তু 7 মাসে একজন মা বুঝে যে তার সন্তানকে লালন পালন করা কি কষ্ট। আমার মা বলতেন, আমার বুকের তাপ দিয়ে তোকে আমি বড় করেছি। এবং তার ইচ্ছা ছিল, আমি ছোটবেলা থেকে আমার বড় বোন, উনি মারা গেছেন 8 বছর বয়সে, ওনার একটা ইচ্ছা ছিল যে সে ডাক্তার হবে। তাই আমার উপর ছোটবেলা থেকেই মা ওই জিনিসটাকে চাপিয়ে দিয়েছিলেন যে তোর বড় বোনের ইচ্ছা তোকে পূরণ করতেই হবে। সেজন্য ওভাবেই আমাকে সে গড়ে তোলার চেষ্টা করেছে। শৈশবে যেহেতু আমি একদম আমার বাবা মার সর্বশেষ সন্তান, আমার বাবা বলতেন যে ইয়াংগেস্ট ইজ দ্য ডিয়ারেস্ট, ছোটটা হচ্ছে সবচেয়ে প্রিয় বাবা মার কাছে। তো মায়ের আঁচল ধরে ধরে থাকতাম, মাকে আমি অসম্ভব ভালোবাসতাম। এখনো আমার মা নেই, কিন্তু প্রতি মুহূর্তে আমি মায়ের উপস্থিতি আমার মধ্যে অনুভব করি। এটা খুবই সুন্দর একটা ব্যাপার এবং আসলে মা জিনিসটা এত গভীর, সেই গভীরতার অতল আসলে আমরা কোনোদিন খুঁজবও না, আমরা চাইও না। মারা যেমন তেমনই থাকুক আমাদের মনে। আসলে মা যাদের আছে তারা বোঝে না, মা যখন থাকে না তারা বোঝে যে মায়ের উপস্থিতি কতটা প্রয়োজন। মা থাকাটাই একটা সন্তানের জন্য সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আমাদের দেশে এখন অনেক বৃদ্ধাশ্রম, দুঃখের কথা বলতে গেলে বৃদ্ধাশ্রমে মাকে পাঠিয়ে দিচ্ছে, বাবাকে পাঠিয়ে দিচ্ছে, কিন্তু আমাদের সমাজ এটা অ্যাকসেপ্ট করে না। আমাদের সমাজ বলছে যে, আপনি একটা জানেন যে যাযাবরের দৃষ্টিপাতে একটা লাইন আমার এখনো মনে আছে, যে সেই সবচেয়ে সুখী যার জন্ম হয় জাপানে, যার যৌবন কাটে আমেরিকায়, যার বার্ধক্য কাটে
পাক ভারত উপমহাদেশে। কারণ আমাদের ট্রেডিশন হচ্ছে আমরা বাবা মাকে নিয়েই থাকবো। আমাদের মানে আমরা থাকতে চাই, সব একদম। আনন্দ বিষাদে সবকিছুর সঙ্গে বাবা মাকে ভাগাভাগি করে নিব, এটাই আমাদের ট্রেডিশন, আমাদের ঐতিহ্য। জীবনের অভিজ্ঞতা স্যার, আপনি এত সমৃদ্ধ যে আপনি 42টির বেশি দেশে ভ্রমণ করেছেন, কাজ করেছেন, পড়াশোনা করেছেন এবং বিভিন্নভাবে অভিজ্ঞতা লব্ধ হয়েছেন। এই যে বিশাল চোখ নিয়ে আপনি দেখলেন বা বললেন যে জাপানে, কখন আমেরিকাতে বা কখন উপমহাদেশে, এই দেখা দৃষ্টিভঙ্গিটাও হয়তো বা খুব সহজে তৈরি হয়নি। আমরা সেই গল্পগুলো অবশ্যই শুনবো, কিন্তু এ পর্যায়ে আপনার বাবা সম্পর্কে একটু শুনতে চাইবো। আমার বাবা তো ছিলেন পুলিশ অফিসার, আচ্ছা। একজন খুব জাদ্রেল পুলিশ অফিসার। উনি রানীর স্বর্ণপদক প্রাপ্ত একজন পুলিশ অফিসার। বাকিংহাম প্যালেস থেকে ওনাকে পদক দেওয়া হয়েছিল। বাহ। তো উনি খুব মানে বদমেজাজে ছিলেন বলবো না আমাদের প্রতি, কিন্তু আমি খুব ভয় পেতাম সেই বাবার বড় বড় চোখ দেখে, সেই বাবার পুলিশি ড্রেস পরে। তা আমার মা বলতেন যে তোমার ছেলে যে তোমার কাছে যায় না, তো তোমাকে তো বাবা ডাকবে না। তখন বাবা, আমার 8 বছর বয়সে বাবা ফিল করলেন যে না, আমার এই যে এটা মানে এটা নেচারটা চেঞ্জ করতে হবে আমার ছেলের প্রতি। তো তখন আস্তে আস্তে আমার বাবা আমাকে বুকে টেনে নেন, কাছে নেন। তখন থেকে আমি বাবাকেও আঁকড়ে ধরার চেষ্টা করেছি। আমার মা ইন্তেকালের 7 বছর পর্যন্ত বাবা বেঁচে ছিল। তখন আমার বাবাকে ঘিরেই আমরা 4 ভাই 2 বোন আমরা ব্যস্ত থাকতাম। বাবার মাঝে আমার মাকে খুঁজেছি। বাবার পার্সোনালিটি ছিল এমন যে উনি আমাদের বুঝতে দেন না যে আমাদের মা নেই। বাবা মার ওই 7 বছর আমরা পেয়েছি বাবাকে, ওই বাবা মায়ের ওই অনুভূতি মানে এটা ফিলিংসটা আমরা ওই বাবার মধ্যেই পেয়েছি। বাবা এইভাবে আমাদেরকে, উনি খুব কম কথা বলতেন, উনি খুব ধার্মিক ছিলেন, পুলিশ অফিসার হয়েও অনেক ধার্মিক ছিলেন, কখনো মিথ্যা কথা বলেননি। এবং উনি এই জন্য আমার কাছে একজন আইডল হিসেবে আছে বাবা। কারণ আমি ওনাকে কোনো মিথ্যা কথা বলতে দেখিনি, খুব কথা কম বলতেন। আমি মাঝে মাঝে জিজ্ঞেস করতাম যে আপনি এত কম কথা বলেন কেন? বলে বেশি কথা বলে পরচর্চা চলে আসে, সেই জন্য আমি কম কথা বলি। তো আসলে এমন মানুষ, আর পুলিশ অফিসার হয়ে এত সৎ জীবন আমি চিন্তা করতে পারি না। যে উনি ইচ্ছা করলে ঢাকার অনেক বড় বড় বাড়ি করতে পারতেন, কিন্তু উনি আমাদেরকে, আমরা ছোটবেলায় সচ্ছলতা দেখিনি কিন্তু অভাব দেখিনি। কারণ উনি এত সৎ ছিলেন, বেতনের টাকায় আমাদের 4 ভাই 2 বোনকে লালন পালন করেছেন। এখানে নিশ্চয়ই মায়ের একটা বিশাল অবদান থাকে। এবং আপনি যেটি বলছিলেন স্যার, যে খুব সচ্ছল না কিন্তু আসলে অভাব দেখিনি। এবং গুণীজনরা ওই জন্যই বলে থাকেন যে সৎ বাবা মায়ের সন্তানরা কখনো বিফলে যায় না, আসলে কোনো না কোনো ভাবে তারা মানুষ হয়ে ওঠে। এবং আরেকটা খুব চমৎকার কথা আপনি বলছিলেন, যেটা আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম, যে মায়ের অবর্তমানে বাবার মধ্যেই মাকে খুঁজে বেড়ানো। সত্যি স্যার, এটা আসলে আমাদের জীবনে একেবারে ওতপ্রোত জড়িত। তো এটাকে ছাড়া আমার মনে হয় বাবা মা থাকুক আর না থাকুক, তাদের সান্নিধ্য আমাদের মনে হয় সবসময় কাজ করে এবং সবসময় দরকার। স্যার, ছোট্ট করে আপনার সম্পর্কে জানাবো দর্শকদের, তারপর ফিরবো আপনার কাছে। অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ একজন প্রখ্যাত বক্ষব্যাধি ও মেডিসিন বিশেষজ্ঞ, যিনি 3টি এফআরসিপি অর্জনকারী একমাত্র বাংলাদেশি চিকিৎসক হিসেবে বিশেষভাবে স্বীকৃত। তিনি মিডফোর্ড হাসপাতালে পেশা জীবন শুরু করে পরে সরকারি বক্ষব্যাধি হাসপাতাল এবং যক্ষ্মা নিয়ন্ত্রণ সেন্টারে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ফেডারেল মেডিকেল কলেজ, ইউনাইটেড হাসপাতাল, ল্যাবএইড এবং সমরিতা মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট হিসেবে চিকিৎসা ও শিক্ষাদানে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি 1982 সালে ইকবাল চেস্ট সেন্টার প্রতিষ্ঠা করেন এবং 2003 সাল থেকে এর চিফ কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। লেখালেখি ও মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে তিনি নাটক রচনা, স্বাস্থ্য বিষয়ক কলাম ও 17টি চিকিৎসা বিষয়ক গ্রন্থ রচনার মাধ্যমে পরিচিতি লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান প্রেসক্রিপশনের টানা 7 বছর উপস্থাপনা করে 2005 সালে বাচসাস পুরস্কার অর্জন করেন। আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে তিনি ডক্টর অব সায়েন্স এবং হিপোক্রেটিস গোল্ড মেডেল সহ বহু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, এত ভালো লাগছে আপনার সঙ্গে গল্প করে, এত বর্ণাঢ্য জীবন আপনার। আমি অফেয়ারে কিছু প্রশ্ন আপনাকে না করেও পারছিলাম না, যে অনিয়ারে আসলে অতটুকু সময় পাবো কিনা। স্যার, একটু আগাই, একটু জানতে চাই যে 4 ভাই 2 বোনের একটা সুন্দর সংসার, মায়ের অবর্তমানে আসলে বাবাই আঁকড়ে ধরেছিলেন বা বাবাকেই আপনারা আঁকড়ে ধরেছিলেন। পড়াশোনাটা শেষ হলো কোথায়?
পড়াশোনার জীবনটা, মধ্যেই তো কলেজ জীবনটা। এখন আমি বলবো পড়াশোনা শেষ হয়নি, এখনো আপনি পড়াশোনা চলছে। করছেন, আপনি এখনো আমার গবেষণা করছেন। পড়াশোনা জি। শুরু হয় জি। রামকৃষ্ণ মিশন আচ্ছা। স্কুল থেকে। সেখানে খুব মিশন স্কুল তো বুঝিনি, খুব কঠোর জি, জি, জি। ডিসিপ্লিনের একটা মধ্যে ডিসিপ্লিনের মানুষ মধ্যে হতে দিয়ে হয়েছে। থাকতে হয়। তো আমার শিক্ষকরা সবাই হিন্দু ছিলেন, এই জন্য আমার ভিতরে একটা অসাম্প্রদায়িক নেচার কিন্তু সবসময় কাজ করে। জি। হ্যাঁ, আমি আমার টিচাররা খুবই কঠোর ছিলেন, সেই জন্য আমাদের ওই স্কুলের ছাত্রদের লেখাপড়া খুবই ভালো হতো। তারপর ওয়েস্টার্ন স্কুলে আসলাম, তারপরে ওখান খিলগাঁও গভর্নমেন্ট স্কুল, ওখান থেকে এসএসসি পাশ করি। তারপরে চলে আসলাম তখনকার দিনের জিন্না কলেজ, যেটা মহাখালীতে আচ্ছা, অবস্থিত। আচ্ছা, আমরা প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলাম। এবং এখানেই স্যার আসলে আপনার জীবনের খুব সুন্দর একটা স্মৃতি রয়েছে, সেই জায়গাটায় আমরা যাব, কিন্তু আমরা একটু এসএসসির ফলাফলটা শুনতে চাই। খুবই ভালো রেজাল্ট আমি ধারণাই করছিলাম এটা। বেশ কয়েকটা লেটার পেয়েছিলাম, স্টার মার্ক বাহ, পেয়েছিলাম, স্ট্যান্ড করিনি, কিন্তু খুবই ভালো। এবং তখন তো, এখন তো বিভিন্ন আছে না, এখন তখন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। জি। ফার্স্ট ডিভিশনের মধ্যে স্টার মার্ক জি। এগুলো ছিল। তখন আমার মনে আছে, যখন আমি অনেকগুলো লেটার, অনেকগুলো স্টার মার্ক পেয়ে আমার আত্মীয় স্বজন সবাই আমাকে দেখতে এসেছিল, বাহ, যে এত ভালো রেজাল্ট করেছে। আমার মাকে দেখেছি যে সঙ্গে সঙ্গে নামাজ পড়েছে, শুকরিয়া নামাজ। তো ওই দিনটার কথা মনে আছে, খুব ভালো লাগছিল যেদিন রেজাল্ট আউট হলো। আমার সব ছিল, আস্থা ছিল এমন রেজাল্টই হবে, কারণ ওই মিশন স্কুল থেকে আমাকে যেভাবে তৈরি করে দেয়া হয়েছিল, জি। সেই মানে ট্রেনটা সবসময় আমার ভিতরে চলেছে। একই সাথে আপনার Discipline পরিশ্রম life। এবং আর সাধনার আমার বাবা ফল তো পুলিশ অবশ্যই। অফিসার ছিলেন, সবসময় ডিসিপ্লিন এবং পাংচুয়ালিটি। 8টা মানে 8টা, 9টা মানে 9টা, জি। 9টা 5ও করা যাবে না। জি। ওই এগুলো আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছিলেন আমার বাবা। কি সুন্দর জীবন আচরণ, তাই না? সেই স্যার, আপনি জিন্না কলেজের কথা বলছিলেন। হ্যাঁ, জিন্না কলেজ যখন প্রথম ভর্তি হলাম 1970 সালে। আচ্ছা। তারপরে আমার মনে আছে যে যখন বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে জাতীয় সংসদ বসার কথা, মানে মার্চ মাসের 3 তারিখে, জি। তখন 1971 সালের কথা বলছি, কিন্তু ইয়াহিয়া খান ঘোষণা করলেন যে 1 মার্চে যে সংসদ বসবে না। তখন সারা পূর্ব বাংলা উত্তাল হয়ে গেল, সবাই ছুটছে। তখন ওই যে পাকিস্তান আর ইংল্যান্ডের খেলা চলছিল, তখন ইংল্যান্ডের টিমকে বলতো এমসিসি। আচ্ছা। তো এমসিসি আর পাকিস্তানের খেলা চলছিল, সবাই সেই বাসে করে, ট্রাকে করে সবাই পল্টনের দিকে যাচ্ছে। তো আমরা 4 জন, আমি তখন ওই মানে ছাত্র সংসদ করি, আমরাই ফার্স্ট ব্যাচ, আমাদের দিয়েই তখন জিন্না কলেজটা শুরু হয়। আচ্ছা। তখন আমরা বসে গেলাম যে না, জিন্না নামটা তো রাখা যাবে না, আচ্ছা। আমাদের তো স্বাধীন হতে হবে। একদম। তো স্যার, বর্তমান তিতুমির কলেজের কথা তখন আপনি আমি বলছেন। করলাম যে আমরা এক একজন এক একটা নাম জি। দিল 4 জনের মধ্যে। আমি বললাম যে না, আমার একটা চয়েস আছে, সেটা হচ্ছে শহীদ তিতুমির আমি রাখতে চাই। আচ্ছা। অন্য 3 জনের রাজি হয়ে গেল। আচ্ছা। তখন আমরা জিন্না কলেজের সাইনবোর্ডটা ফেলে দিয়ে ওই ক্যান্টিন থেকে কয়লা করে আমরা লিখলাম যে শহীদ তিতুমির উচ্চ মহাবিদ্যালয়। তারপর তো পরবর্তী সরকারে সেটাকে সরকারি তিতুমির কলেজ হিসেবে আচ্ছা। ঘোষণা করলেন। এবং কলেজে কিন্তু আমার এটা লেখা আছে যে আমি যে নাম দিয়েছি তিতুমির কলেজটা, এটা আমার মুক্তিযুদ্ধের প্রথম, আমি বলবো একেবারে প্রথম দিকের যদি কারো পদক্ষেপ। অবদান থাকে, আমার অবদান আছে। নিশ্চয়ই। যে জিন্না কলেজকে, জিন্না নামটাকে সরিয়েছি, সেখানে তিতুমিরের নামটা বসিয়েছি। এবং আপনার ত্যাগও কিন্তু কম নেই স্যার হ্যাঁ। যুদ্ধে। আমি মুক্তিযুদ্ধে, আমি যোদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা। জি। আমার বড় ভাই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন প্রতিষ্ঠাতা ছিলেন। সেই জন্য আমাদের পরিবারের উপর ভীষণ অত্যাচার নেমে আসে। আমার বড় ভাইকে যেন আমরা নিয়ে আসি। তো আমাকে, আমার মনে আছে অগাস্ট মাসের রামপুরা রেল ক্রসিং এর কাছ থেকে তখন আমাকে আর্মিরা ধরে। তখন আমার বয়স 17 বছর। আচ্ছা। নিয়ে গেলে তারপর আমার উপর অমানসিক টর্চার চলে। এই বাম কানটার উপর বেশি টর্চার হয়েছে, যার জন্য অনেক চিকিৎসার পরও এখন আমি পুরোপুরি এই বাম কানে কিন্তু শুনতে পাই না। আচ্ছা। সেই হিসেবে আমি মনে করি যে আমার কানটাকে অন্তত দিয়েছি আমি এই মুক্তিযুদ্ধের জন্য, বিসর্জন দিয়েছি মুক্তিযুদ্ধের জন্য। তো আমি সেই জন্য গর্বিত। নিশ্চয়ই, নিশ্চয়ই স্যার। এবং আমরাও ভীষণ রকম সৌভাগ্যবান কিছু কিছু ক্ষেত্রে। একটা তো বড় অবদান আপনাদের, যে আমরা এই সুন্দর একটা দেশ পেয়েছি, এবং একই সঙ্গে আমরা সৌভাগ্যবান এই অর্থে আপনাদের মতো মুক্তিযোদ্ধাদের এই যে এত কাছে বসে
গল্প শোনা বা কথা বলতে পারার সেটাই। ভাগ্য আমার মনে হয় আমাদের পরের জেনারেশন আর কেউ পাবে কিনা। সেটাই। স্যার একটু শুনতে চাই যে আপনাকে নিয়ে গেল ওই সময়, আমাকে নিয়ে গিয়ে অত্যাচার শুরু হলো। জি। আর তখন আমার বয়স তো 17 সেটা কি বছর। আপনার ভাইয়ের জন্য আপনাকে ধরে নিয়ে যাওয়া হলো? আমার ভাইয়ের জন্য আমার বাবাকেও তুলে নিয়ে যাওয়া এক পর্যায়ে যাওয়া হয়েছে। আচ্ছা, বাবাকে অবশ্য ছেড়ে দিয়েছে তারা, যে বয়স্ক মানুষ। তো আমাকে ধরলো রেল ক্রসিং, রামপুরা রেল ক্রসিং, এখানে মালিবাগ রেল ক্রসিং ধরে তারপর আমাকে নিয়ে গেল। তো কোথায় নিয়ে গেল স্যার? উর্দুতে বলছে যে তোমার ভাইকে তুমি ফেরত আনার ব্যবস্থা করো। এ বলে আর কোনো কথা নেই। তো সমানে আমার উপর হচ্ছিল শারীরিক নির্যাতন। তবে হয়তো মেরেই ফেলতো একজন পাকিস্তানি আর্মি অফিসার, তার একটু দয়া হলো যে না, এই বাচ্চা ছেলে ও কি করবে। ওরা বলতেছিল মুক্তি মুক্তি করতেছিল। তো অফিসার বললো যে না, ওকে ছেড়ে দাও। ওরা রেডি হয়ে গেছিল আমাকে গুলি করবে। আচ্ছা আচ্ছা। তো ওকে ছেড়ে দাও। তখন আমি মুক্ত হলাম, কিন্তু তখন আমার কান দিয়ে অঝরে রক্ত ঝরছে, এই কান দিয়ে, বাম কান দিয়ে। স্যার 17 বছর বয়স, কানের ক্ষতটা বা যে অবস্থাটা ছিল সেটা হয়তো বা সারেনি, সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হয়েছে। কিন্তু আমি একদম ওই সময়ই আপনার যে অনুভূতিটা ওখান থেকে বের হয়ে আসার পর ওই কিশোর বয়সী তো বলবো, 17 বছর। তো ওই সময়টায় যে ট্রমাটার মধ্যে দিয়ে আপনি গেছেন সেটা কি একটু বর্ণনা করবেন? মনের মধ্যে কি হতো? ট্রমাটা তো এখনো আমার ভিতরে কাজ করে, যে মাঝে মাঝে যখন মানে ঘুমাই মনে হয় যে স্বপ্ন দেখছি যে আমাকে নিয়ে গেছে, আমার উপর অত্যাচার চলছে। তো যখন বের হই তখন মায়ের কাছে যখন গেলাম, তখন মা তো রক্তগুলো মুছে দিচ্ছে। তো বেশ কয়েকদিন আমার খুবই একটা প্যানিক ডিসঅর্ডার ডেভেলপ করেছিল। সবসময় একটা ভয় পেতাম। আর আমাদের বাসাটা ছিল গোরানে, তখন আমাদের বাসায় সব মুক্তিযোদ্ধারা সব অস্ত্র রেখে যেত। তো সেই সবসময় তো ওই ভয়টাও কাজ করতো যে কখন আমাদের বাসায় হামলা হয়। হামলা হয়েছিল 16 ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম। 14 তারিখে আমাদের বাসাটাকে আক্রমণ করে আমাদের সব বাসাটা সব ভেঙে একাকার। আমরা তখন কোনো মতে পালিয়ে মগবাজার চলে আসি পুরো পরিবার। তো এগুলো অনেক অনেক স্মৃতি, এই 9টা মাসের স্মৃতি। যে আর আমার বড় ভাই তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গেছে। আমরা সবসময় উৎকণ্ঠায় থাকতাম যে ওখানে কি অবস্থা, কি হবে। কোনো যোগাযোগের, এখন তো টেলিফোনের ব্যবস্থা আছে, তখন তো টেলিফোনের কোনো ব্যবস্থা নেই যে ওখানে বসে কি করছে, কেমন আছে, কি খায়, সবসময় একটা টেনশনের মধ্যে থাকতাম। আচ্ছা স্যার, সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আপনি? সরাসরি তখন আমার 17 বছর বয়স। আর এই যুদ্ধাহত হওয়ার পর তো আমার শারীরিক অবস্থা অত ভালো ছিল না। অনেকদিন তো আমি শুয়ে কাটিয়েছি। নিশ্চয়ই স্যার, আসলে পুরো পরিবারই বলা যায় যে আপনার মুক্তিযুদ্ধ পরিবার, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। সেই সময় আসলে আমরা বলি যে মুক্তিযোদ্ধাদের যেভাবে যেখান থেকে এই সহযোগিতা করেছে, আসলে তারা সবাই মুক্তিযোদ্ধা। এবং যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই, দেশে ছিল, যারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছে, তারাও মুক্তিযোদ্ধা। কারণ মুক্তিযুদ্ধটাকে তো তারা সাপোর্ট করেছে, আশ্রয় দিয়েছে। আশ্রয় দেওয়ার অপরাধে অনেকে হত্যা করেছে পাকিস্তান। আমরা আসলে এই আয়োজনের মাধ্যমে সবসময় সেই জায়গাগুলোকে শ্রদ্ধা করি, শহীদ মুক্তিযোদ্ধা এবং একই সাথে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং বীরাঙ্গনা, সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আবারও আপনার সেই কলেজ জীবনে ফিরে আসতে চাই। কলেজের পরে যেটা হয় স্যার, ভার্সিটি জীবন, মেডিকেল কলেজে ভর্তি হওয়ার একটা প্রস্তুতি, সেই সময়ের প্রস্তুতিটা বা সেই সময়টা কেমন ছিল? মেডিকেল কলেজে ভর্তির জন্য তো আলাদা একটা প্রস্তুতি, খুবই কঠোর পরিশ্রম করতে হয়েছে। আমি প্রথমে চান্স পাই চিটাগাং মেডিকেল কলেজে। ওখানে 9 মাস ছিলাম। তারপরে আমার একটা বদ অভ্যাস আছে, আমি মাছ খাই না। আমি কোনো মাছের গন্ধ সহ্য করতে পারি না, সেজন্য আমার খুব কষ্ট হয়। তখন আমাকে বলে, আর মায়ের জন্য আমার মন ছটফট করে, মাকে ছাড়া আমি থাকতে পারি না। তো আমাকে যে কোনো ভাবে আমাকে ঢাকায় আসতে হবে। তো অনেক কষ্ট করে, অনেক চেষ্টা তদবির করে পরে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ট্রান্সফার হয়ে আসি। কমাস পরে চলে আসলেন? 9 মাস ছিলাম চিটাগাং মেডিকেল কলেজে। তো চিটাগাং তো খুব ঝাল বেশি খায়, আর মাছ আমি খেতে পারি না। তো আমি তো মুরগি দিয়ে, আমার জন্য মুরগি কে রান্না করবে ডেলি। তো খুবই সমস্যা। অনেক সময় রেস্টুরেন্টে গিয়ে খেতে হয়েছে। তো এই জন্য অনেক চেষ্টা করে আমার বাবা মার, তো আমার বড় ভাই অনেক চেষ্টা করে তখন আমাকে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ট্রান্সফার করে নিয়ে আসে। তারপর তো সলিমুল্লাহ মেডিকেল কলেজে লেখাপড়া শেষ করলাম। তো যখন মেডিকেল কলেজে পড়ি, তখন থেকে আমার তো লেখালেখির অভ্যাস ছোটবেলা থেকেই। তো ছোট গল্প লিখতাম আমি, যে আমাদের যে
প্রত্যেক বছর যে ম্যাগাজিন বেরোতো ছাত্র সংসদ থেকে, তাতে আমার ছোট গল্প একটা থাকতোই। আচ্ছা। আর ছোট গল্পের নায়িকা ছিল একটা ফিক্সড নাম, কুমু। আচ্ছা, কুমু। কুমু। আচ্ছা, আমি আচ্ছা। কুমু নামটা আমার কাছে খুব ভালো লাগতো, তো নায়িকার নাম রাখতাম কুমু। আচ্ছা। আমি জানি না যে রবীন্দ্রনাথ তার কুমুদিনী। কুমুদিনীকে কুমু লিখেছে, এটা আমি জি, জি, জানতাম জি। না, তাকে নকল করিনি। কিন্তু আমি কুমুর নামটা ভালো লাগতো, নিজের মনে এসেছিল আর কি নিজের নামটা। মনে এসেছিল। এবং কুমুর নামে যতগুলো আমার ছোট গল্প বেরিয়েছে জার্নালে এবং বিভিন্ন পত্র পত্রিকা বেরিয়েছে। তো স্যার কোনো ভালো লাগা ওই সময় তৈরি হয়নি সেটা নিশ্চয়ই বলা যাবে না কারণ কিছুটা তো ভালো লাগা ছিল, রোমান্টিসিজম তো ছিলই কিছু। আর আমার প্রত্যেকটা গল্পের মধ্যে রোমান্টিসিজম থাকতো। জি। আচ্ছা, আচ্ছা। রোমান্টিসিজম থাকতো। ফোর্থ ইয়ার এসে একটা গল্প লিখলাম, শুভ্রা। তখনকার যখন রেডিও বাংলাদেশ বলতো, রেডিও বাংলাদেশে প্রচারিত হয়েছে, শুভ্রা কথা কও। জি। শুভ্রা কথা কও, এটা মধ্যে রোমান্টিসিজম ছিল। আচ্ছা। এবং নাটকটা বেশ হিট করেছিল। আচ্ছা, প্রচুর চিঠি পেয়েছি, প্রচুর। তখন টেলিফোন তো ছিল না, মোবাইলের ফোন। জি, জি। চিঠি এসেছে প্রশংসা করে, এবং নাটকটা বেশ জনপ্রিয় হয়েছিল। আমি নিজেও ভাবতে পারি নাই যে ফোর্থ ইয়ার একটা ছেলে এত ভালো একটা নাটক লিখে ফেলবে। হ্যাঁ, কিন্তু স্যার আমরা আপনার জীবন সম্পর্কে যখন জেনেছি তখনই কিন্তু আমি ভাবছিলাম যে স্যার যেহেতু ছোটবেলায় খেলা ঘরের সাথে ছিলেন, কালচারাল অ্যাক্টিভিটি কোনো না কোনো ভাবে আপনার জীবনকে প্রভাবিত করবেই। একদম একদম সাংস্কৃতিক জীবন বলতে গেলে এই যে রেডিওতে যে খেলা ঘর হতো, তারপরে নবীন কণ্ঠ, যুব কণ্ঠ, জি। সবগুলোতেই আমি আস্তে 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 পার্টিসিপেট করেছি। জি। তো এই মানে ইসের সঙ্গে মানে কালচারাল লাইফের সঙ্গে আমাদের পুরো পরিবারটাই জড়িত। যেন আমার ইমিডিয়েট বড় বোন রোকেয়া সিদ্দিকা, জি। সে খুব ভালো গান গায়। ও একেবারে, ওর গান শুনলে আপনি বুঝবেই না যে সন্ধ্যা মুখোপাধ্যায় গান গাচ্ছে না আমার বোন রোকেয়া সিদ্দিকা। টেলিভিশনে রেডিওতে গান এখনো গাচ্ছে, গায় সে রেডিওতে। তো আমার মেজো ভাই গলাটা একেবারে শ্যামল মিত্রের গলার মতো। তো আমার বাবাও কিন্তু একজন খুব ধার্মিক হয়েও কিন্তু উনি কালচারাল লাইফটাকে খুব পছন্দ করতেন। যেমন আমার বড় বোনকে গান শিখিয়েছিল যে ক্ষেত্রবাবু বলে একজন লোক, সে আমার বড় বোন ঠিক উৎপলা সেনের মতো তার গলাটা ছিল। বাহ। আমি মানে আমার পুরো পরিবারটাই একটা কালচারাল। আমার বড় ভাই তো রেডিও বাংলাদেশের ডাইরেক্টর ছিলেন, সেজু ভাইও রেডিও বাংলাদেশের ডেপুটি ডাইরেক্টর ছিলেন। অর্থাৎ একটা কালচারাল পরিবারে আমি বড় হয়েছি। সুতরাং কালচারটা, শিল্প, সাহিত্য সবই আমার উপর ভর করেছে। যার জন্য আপনি চিন্তা করেন, আমি ফিফথ ইয়ারে যখন পড়ি তখন টেলিভিশনের, বাংলাদেশ টেলিভিশনে একটা নাটক লিখে ফেলেছি সাহস করে, অনুরাগের রং। ভালো হিট করেছিল নাটকটা, আমি ভাবতেই পারি নাই। এবং ওই সময়ে আপনি আবার কিভাবে এগুলো ফেলে এই যে চিকিৎসা সেবা মনোনিবেশ করলেন, এটা তো একটা কঠিন চ্যালেঞ্জ আমার মনে হয়। সেই ডাক্তারি তো কঠিন পড়াশোনা, সেই কঠিন পড়ার মধ্যে এই শিল্প মানে সাহিত্যকর্ম চালিয়ে গিয়েছি। কিন্তু তারপরে ডাক্তার হয়ে, ডাক্তারের যে কঠিন জীবন, এই পেশাগত জীবনে এসে সেই নাটক আর ছোট গল্প লেখা প্রায় হারিয়ে গেল। তো অনেকে প্রশ্ন করেছে শুভ্রাকে, শুভ্রাটাকে আমরাও জানতে চাই। শুভ্রাটা, ওটাও আমার একটা কাল্পনিক একটা রোমান্টিসিজম নাম। তো নামটা আমার কাছে খুব ভালো, সুন্দর একটা শুভ্রা কথা কও। তো ওটাও মানে এইভাবে আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে, কুমু কেন আপনার নাটকের নায়িকা হলো, শুভ্রা কেন আপনার নাটকের নায়িকা হলো, এদের মধ্যে আপনি কি খুঁজে পেয়েছিলেন? তো আসলে ভালো লাগতো নামগুলো। যেমন কয়েকটা নাম আছে বাংলায়, যেমন কবিতা নামটা আমার কাছে খুব ভালো লাগে। এরকম কতগুলো নাম আছে, খুব সুন্দর সুন্দর নাম। তো এইভাবেই মানে তারপর আসে আমার লেখালেখি, ডাক্তারি লেখালেখি। বাংলা বাজার পত্রিকায়, তখন বাংলা বাজার পত্রিকা ছিল, এখন এটা লুপ্ত হয়ে গেছে। তখন একটা পাতায় আমাকে এডিটর সাহেব ছেড়ে দিলেন যে আপনি প্রিয় ডাক্তার নামে একটা পুরো পাতাটা লেখেন। প্রিয় ডাক্তার, এবার এক পাশে ছিল 2 টাকায় প্রেসক্রিপশন। তখন পোস্ট কার্ড ছিল 2 টাকা। 2 টাকায় অনেক লোকে তার সমস্যাগুলি লিখে দিত, আমি বসে বসে সবগুলোর উত্তর দিতাম। একটা সাইডে ছিল 2 টাকায় প্রেসক্রিপশন, বেশ হিট করেছিল পাতাটা। তারপরে অন্যান্য পত্রিকায় আস্তে আস্তে ওটা দেখা দেখি স্বাস্থ্য পাতা শুরু হলো। অনেক পত্রিকা, জনকণ্ঠ, ইনকলাব, এগুলোতে আমি রেগুলার লিখেছি। পরে বিভিন্ন কলাম লিখতাম, যেমন ইত্তেফাকের একটা সাইডে ডাক্তার ইকবালের কলাম একটা লেখা হতো, রেগুলার আসতো, সেখানে পরিবেশ নিয়ে লিখেছি। তখন আপনার মনে আছে 3 স্ট্রোক স্কুটার গুলি, যে এখন তো 4 স্ট্রোক, কতটা ধোয়া, ভীষণ পরিবেশ দূষণ ঘটাতো। তো এটা দিয়ে বারবার আমি
সরকারকে চাপ দিয়েছি যে এটা বন্ধ করা হোক, বন্ধ করা হোক। ওটার প্রতিবাদে আমার মনে আছে সেই 3 স্ট্রোক ইঞ্জিনের যে চালকরা আমার চেম্বারে সমানে ঢিল মারা শুরু করলো। এমন যতই ঢিল মারো আমার পরিবেশকে বাঁচাতে হবে, আমি লিখেই যাব, আমি আপোষ করিনি। পরে এক পর্যায়ে সরকার 3 স্ট্রোক হুইলারটাকে বাতিল করলো, এবং এখন যেটা রাস্তায় দেখেন 4 স্ট্রোক হুইলার, সেগুলো পরিবেশ দূষণটা অত ঘটায় না। এদিক দিয়ে আমরা বেঁচে গেছিলাম। তো আগেকার 3 স্ট্রোকের ইঞ্জিনগুলো বেশ পরিবেশ দূষণ ঘটাতো। আপনি একজন মানুষ ধূমপান করেন না, অধূমপায়ী মানুষ, কিন্তু আপনি এই যে একটা রিক্সার মধ্যে যানজটের মধ্যে আটকে আছেন, অবিরাম ধোঁয়া আপনার নাক দিয়ে যাচ্ছে, আপনার ফুসফুসটা আস্তে আস্তে ধ্বংস হচ্ছে। আপনি অধূমপায়ী না হয়ে এই একটি সিগারেট যতটুকু পলিউশন করে, একবার যদি এরকম কালো ধোঁয়া আপনি ইনহেল করেন 1000টা সিগারেটের সমান, তাহলে আপনি কিভাবে সুস্থ থাকবেন? আপনার বক্ষব্যাধি হবে না কেন? এবং এই জন্যই কিন্তু আমার এই বক্ষব্যাধি নিয়ে কাজ শুরু হলো, যে এত মানুষ বাংলাদেশে প্রায় 1.25 কোটি লোক এখন মানে শ্বাসকষ্টের শিকার, বিশাল একটা অংশ একদম। এবং একটা প্রশান্তিময় শ্বাস, এই যে আমরা শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, এটা আল্লাহর একটা বিশেষ রহমত, নিয়ামত। একজন মানুষ যখন আসে, যখন শ্বাস নিতে পারে না, শ্বাস ফেলতে পারে না, তার যে নিদারুণ যন্ত্রণা, তার যে কষ্টটা, সে টয়লেটে পর্যন্ত যেতে পারে না। এই কষ্টগুলো লাঘবের জন্যই আমার এই বক্ষব্যাধিতে চিকিৎসকের মানে এই বিশেষজ্ঞ আমি ট্রেনিংটা নিই, এবং বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই বক্ষব্যাধির উপরে আমি মানে গবেষণা করেছি। আমরা স্যার সেই গল্পগুলো অবশ্যই শুনতে চাই। স্যার, আপনার কর্মজীবন শুরু হয়ে গেল, আপনার কর্মজীবনের প্রথমেই আপনি মিটফোর্ড হাসপাতালে চাকরি শুরু করলেন। কিভাবে চাকরি শুরু? হাসপাতালে, যেহেতু সলিমুল্লাহ মেডিকেল কলেজ আর মিটফোর্ড হাসপাতাল একই প্রতিষ্ঠান, খুব ভালো লাগতো, খুব ভালো লাগতো। আর নতুন ডাক্তার হয়েছি, মানুষ 3 বার ডাক্তার হয়। একটা হলো 3rd ইয়ারে যখন ওঠে, তখন স্টেথোস্কোপ পায়, ক্লিনিক্যাল লাইফে প্রবেশ করে। যখন আবার 5th ইয়ারে ওঠে, তখন একবার ডাক্তার, আবার যখন ডাক্তার হয়ে যায়, তখন স্টেথোস্কোপ গলায় দিয়ে সে তো মানে 3 বার ডাক্তার হয়। তো ডাক্তার হওয়ার পর তো খুব ভালো লাগতো যে, আর মিটফোর্ডে তো প্রচুর রোগী পেয়েছি। এখনকার যে বিভিন্ন প্রাইভেট মেডিকেল কলেজ গড়ে উঠেছে, এটা তো এইসব যে ছাত্ররা, মেডিকেল ছাত্ররা রোগী পায় না। আমরা শত সহস্র রোগীর পেট টিপে 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 বুক স্টেথোস্কোপ বসিয়ে আমরা ডাক্তার হয়েছি। এখনকার তো অসংখ্য লাশ কেটেছি। আমার মনে আছে আমার চিরাগ মেডিকেল কলেজের প্রথম যে লাশ কাটার একটা ইতিহাস। তখন তো ছোটবেলায় খুব ভীতু ছিলাম, তো আমি ভাবতেই পারিনি যে আমি একটা লাশ কাটবো। তো প্রথম লাশটা ছিল একটা ডাকাতের লাশ, বেশ বড় সড়ো একটা লাশ। তো আমরা 3-4 জন মিলে লাশটা কাটতাম, কেটে কেটে তো আমরা আস্তে আস্তে সেই অর্গানগুলো জানলাম, মানুষের কে মানে অর্গান কোনটা কোথায় থাকে। এখন তো লাশ নাই, এখন প্রাইভেট মেডিকেল কলেজ যেগুলো হচ্ছে, সেগুলো যে ডামি দিয়ে এটা লিভার, এটা স্প্লিন, এটা কিডনি। তখন আমার মনে আছে যখন ফাইনাল ফার্স্ট 2nd ইয়ার থেকে 3rd ইয়ারটা কিন্তু বলা হয় ফার্স্ট প্রফেশনাল, এটা খুব একটা জটিল পরীক্ষা, খুব কঠিন পরীক্ষা, এটাতে পাশ করাটা খুব কঠিন হয়ে যায়। তখন রাত 3টার সময় উঠে, পরের দিন অ্যানাটমি পরীক্ষা, 3টার সময় উঠে লাশ ঘরে গিয়েছি 4 জনে, লাশ বের করে ডোমটাকে খাতির করে লাশ বের করে ফাইনাল চেক আপ করছে যে কোনটা কি, যাতে টিচার যাতে ধরতে না পারে, মানে আটকাতে না পারে। তো এই যে প্রচেষ্টা, একজন ডাক্তার হওয়ার জন্য অনেক প্রচেষ্টার দরকার, কিন্তু অনেক ভালো ডাক্তার হওয়ার জন্য। কারণ আপনার বডিটাকে যদি পুরোপুরি আপনি নিজের ভিতরে না নিতে পারেন যে বডির কোথায় কোন জিনিসটা আছে, তাহলে আপনি কোন ওষুধটা ইউজ করবেন, তাকে কোন ওষুধটা কোন অর্গানে গিয়ে কাজ করবে, কোন ওষুধটা কোন ধমনী, রক্ত শিরা উপশিরা কাজ করবে, সেগুলিতে হাতে কলমে মানুষের বডি সম্পর্কে আপনার একটা ধারণা থাকতে হবে, যেই ধারণাটা আমরা পেয়েছি। এখন মানসিকভাবেও তো স্যার খুব শক্তিশালী হতে হয় মনে হচ্ছে। মানসিকভাবে খুব শক্তিশালী হতে হয়। তখন আমি ভাবলাম যে যেই ছেলেটা এত ভীতু ছিল ছোটবেলায়, সেই ছেলেটা এত সাহসী হলো কিভাবে। সবকিছুর প্রতি আসলে ভালোবাসা, একাগ্রতা তোকে ডাক্তার হতেই হবে। এবং সেজন্য আমার মা আমার নাম দিয়েছিলেন বিধান। বিধান বলে ডাক্তার আমার। আচ্ছা, বিধান, সবসময় বিধান বলে ডেকেছেন, অনেক নামে ডেকেছেন আমার মা। সবচেয়ে আদরের সন্তান ছিলাম তো, অরবিন্দু থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এই বিভিন্ন নামে ডাকতেন। তো বিধান নামটা তার ইচ্ছা ছিল যে তার সন্তান বিধানচন্দ্র রায়ের মতো একজন কিংবদন্তি চিকিৎসক হবে।
এটা তো আর হতে পারি নাই, তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, যদি কোনোদিন হতে পারে। না, আপনার সময় স্যার, স্যার কোনো আপনি অংশই- হতে পারেননি বললে হয়তো বা আমরা না, কোনো সহমত অংশেই হব কম না। নয় স্যার। আমরা ওই জায়গাটিতে আসবো যে আপনি এখন জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে আপনি গবেষণা হ্যাঁ, এটা খুব করছেন, গুরুত্বপূর্ণ। যেটা আসলে একটা মাইল ফলক হতে যাচ্ছে। আপনি বিধানচন্দ্র রায়ের কথা বলছিলেন, তো সেই জায়গাটিতেই যেতে চাচ্ছিলাম যে এখনো অনেক সময় বাকি আছে সেই- স্যার। আপনি বলতে পারেন না যে আপনি সেখানে যেতে পারছেন কিনা? এখন পৃথিবী অনেক এগিয়ে জি। যাচ্ছে। এখন দেখেন মানুষ এখন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে টাকা জি। ঢালছে, সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, জি। এগুলো টাকা ঢালছে, ক্যান্সার গবেষণার উপর টাকা ঢালছে, কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর টাকা ঢালছে, জি। বিভিন্ন কিন্তু এখন নতুন করে টাকা ইকোনমিক ফ্লো শুরু হয়েছে, গুগল থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানেরা টাকা ঢালছে যে কিভাবে মানুষকে শতায়ু দেওয়া যায়। এবং তার বাংলাদেশের সেই আমেরিকান প্রতিষ্ঠানের বাংলাদেশের আমি একজন প্রতিনিধি, আমিও সেই ব্যাপারে কাজ করছি তাদের সাথে সাথে, আমাকে যেতে হয় সেখানে। এবং আমরা আশা করছি যে আগামী 22 থেকে 23 বছরের মধ্যে এই ওষুধটা আসবে, যে মানুষকে শতায়ু হওয়ার, মানুষ তো কেউ তো মরতে চায় না, আমি মরতে চাই না, আপনি মরতে চান না। রবীন্দ্রনাথ কত আগেই বলে গেছে, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। তো মানুষ কেন বুড়ো হয়, আপনি তো প্রশ্ন করতে পারেন। মানে বার্ধক্য তো কোনো রোগ নয়, এটা একটা ন্যাচারাল প্রসেস। এই বার্ধক্য মানুষের যে সেল আছে, সেলের মধ্যে অসংখ্য ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের মধ্যে প্রত্যেকটা ক্রোমোজোমের একটা টেইল আছে, যাকে বলে টেলোমিয়ার। এই টেলোমিয়ার যত মানুষ বয়স বাড়তে থাকে, টেলোমিয়ারের লেনটা আস্তে আস্তে ছোট হতে থাকে। এই যুবক বয়সে টেলোমারেজ বলে একটা এনজাইম, এই টেলোমিয়ারটাকে, লেজটাকে ছোট হতে দেয় না। কিন্তু যখন বয়স আস্তে আস্তে বাড়তে থাকে, তখন এই টেলোমারেজটাও কমতে থাকে, টেলোমিয়ারের লেন্থটাও আস্তে আস্তে কমতে থাকে। এখন আমরা কাজ করছি যে টেলোমিয়ারের লেন্থটা যাতে না কমানো যায়, টেলোমিয়ারের লেন্থ যেমন ছিল তেমনই রাখা যায়, তাহলে মানুষ আর বৃদ্ধ হবে না। কিন্তু এখন তো সেই ওষুধ এখন আমাদের কাছে আসেনি। তাই আমি এখন মাঝে মাঝে বিভিন্ন চ্যানেলে বলি যে আমরা এখন কি করব। আমরা এখন, আমাদের কাছে তো কোনো এখন ওষুধ নেই। আমি কয়েকটা ডায়েটের কথা বলি, যে ডায়েটগুলো যদি একটি লোক খায় তাহলে সে অনেক অনেক বছর বেঁচে থাকতে পারে। যেমন 1 নম্বর, যদি পাকা পেঁপে, আপনি ব্রেকফাস্টের সময় পাকা পেঁপে খান, তাহলে পাকা পেঁপের মধ্যে কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি এজিং একটা উপাদান রয়েছে, যার জন্য আমরা করোনার সময় কিন্তু বলতাম যে বেশি বেশি পেঁপে খান, অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন আছে। তারপর আসে বেরি, অনেক বেরি আছে, ব্লুবেরি আছে, তারপরে স্ট্রবেরি আছে। স্ট্রবেরির মধ্যে আবার একটু রোমান্টিসিজম অনেকে খুঁজে পায়, হার্টের মতো শেপটা তো ভ্যালেন্টাইন ডে এর মতো আসে। তো স্ট্রবেরি আছে, তারপরে ক্র্যানবেরি আছে। তো ব্লুবেরিটা খুবই একটা ভালো একটা জিনিস, এর মধ্যে এটা তো একটা বাইরের ফল। ব্লুবেরির কোনো অল্টারনেটিভ কি আছে? আমরা কি বাংলাদেশে কোনো স্ট্রবেরি বাংলাদেশে হচ্ছে, আচ্ছা, প্রচুর চাষ হচ্ছে। তো কালো জামটার সাথে তো ব্লুবেরির কোনো সম্পর্ক নেই, ওটা সম্পূর্ণ আলাদা বেরিটার। এরপরে আছে মিক্সড নাট। মিক্সড নাট আপনি বাদাম, কাজু বাদাম, পেস্তা, এগুলো যদি আপনি রেগুলার ব্রেকফাস্টে রাখেন, এটাও এন্টি এইজিং হিসাবে কাজ করবে। তারপরে আছে আমাদের এখন বাংলাদেশে ছিল না, এখন বিভিন্ন বড় বড় সুপার শপগুলিতে আছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোটার মধ্যে প্রচুর আপনার অ্যান্টি এইজিং একটা উপাদান আছে। স্যার, এখানে একটা বিষয় জানতে চাইবো যে আপনি যে ফলগুলোর কথা বলছেন বেশিরভাগই বিদেশি, এবং সেগুলো দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা কাঁচা পাচ্ছিও না, ড্রাই হিসেবে পেঁপে পাচ্ছি। তো আমাদের দেশি, হ্যাঁ, পেঁপে তো দেশি এবং ড্রাই হিসেবে পাচ্ছি। আমি আমার জানার জায়গাটা এইটা যে ড্রাই গুলোতে আসলে সেই পরিমাণ উপকার হচ্ছে সেই কিনা? পরিমাণ উপকার থাকে। আপনি পাকা পেঁপে খাবেন, অ্যাভোকাডো খাবেন, মিক্সড নাট খাবেন, আপনি বেদানাটা যদি আপনি বেদানাটা রোজ একটা করে বেদানা, অর্ধেক অন্তত বেদানা খান, তাহলে বেদানার মধ্যে প্রচুর ফ্লেভোনয়িক অ্যাসিড আছে, এটা আপনার বয়স কমিয়ে রাখতে সাহায্য করবে। একটা সবুজ চা, এটা তো এখন কমন। আমি যখন জাপানে লেখাপড়া করি তখন ওরা প্রচুর সবুজ চা খায়। সবুজ চাকে বলে ওরা ওচা, আর এই ব্ল্যাক টিকে বলে কোচা। দুইটি ফ্লাস্ক রাখা হতো, আমরা মধ্যে মধ্যে গিয়ে ওই পানির পরিবর্তে ওই ওচাটা, সবুজ চাটা খাই। দেখেন, সেই জন্য কিন্তু জাপানিরা আপনার এই যে 110 বছর 120 বছর পর্যন্ত বেঁচে থাকছে। এবং এই সবুজ চায়ের মধ্যে যে একটা উপাদান রয়েছে, যে বৃদ্ধ হলে কি হয়, কগনিটিভ চেঞ্জ আসে, হাঁটতে পারছে না, এইভাবে শরীর কাঁপছে, তারপরে চামড়া কুচকিয়ে গেছে, এই চামড়া এগুলো কুচকাবে না সবুজ চাটা যদি আপনি রেগুলার খান। তারপর আরেকটা জিনিস আমি খুব পছন্দ করি, গিফট দিতেও পছন্দ করি, ডার্ক চকলেট। ডার্ক চকলেটের মধ্যে খুব ভালো অ্যান্টি এইজিং ফর্মুলা রয়েছে। এইগুলো আমি খেতে বলি, এগুলো ওষুধ না আসা পর্যন্ত এগুলো। আর মাছ,
সামুদ্রিক মাছ, যেটা সামুদ্রিক মাছ, আমি তো আগেই বলেছি মাছ খাই না, তো মাছ নিয়ে বেশি কথা বলার অধিকার আমার নেই। সামুদ্রিক মাছটার মধ্যে কিন্তু আপনার যে ওমেগা-3, ওমেগা-6, ওমেগা-9 রয়েছে, সেটাও কিন্তু আপনার খুব ভালো কাজ করে। আরেকটা কথা, খুব সস্তার একটা জিনিস, পালং শাক এবং ব্রোকলি দুটাকে একসঙ্গে যদি বলি, এর মধ্যে হিম আয়রন রয়েছে, যেমন রক্ত বাড়ায়, এবং এটা এই যে চামড়ার নিচে যে কোলাজেন ব্রেকডাউন হয়, যার জন্য একটু বৃদ্ধা হলে চামড়া কুচকিয়ে যাচ্ছে, এগুলো যদি পালং শাক, পেঁপে, এই খাবারগুলো খায়, তাহলে কোলাজেন ব্রেকডাউন হবে না, চামড়াগুলো টান টান থাকবে, চামড়াগুলো মনে হবে যে সেই যৌবনে যেমন চামড়া ছিল, সেই স্কিন, ত্বকটা তেমনই থাকবে। এই জিনিসগুলো যদি, এই 10টা খাবার কথা আমি সবসময় বলি, এই 10টা খাবার যদি আপনি নিয়মিত খান, তাহলে আপনার মানে বার্ধক্যকে অ্যাভয়েড করা সম্ভব। আমি জানি না আমার কথায় কতটুকু আমার দর্শকরাও একমত হবে। আপনার মতো ডাক্তার আজকে আমরা পেয়েছি, আমার মনে হয় এরকম কোনো টিপস আমাদেরকে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। অবশ্যই স্যার, এই খাবারের সঙ্গে আপনি হাঁটবেন না, আপনি সবসময় শুয়ে বসে থাকবেন, তাহলে তো হবে না। আপনাকে হাঁটতে হবে, ব্রিস্ক এক্সারসাইজ, ওয়াকিং। আর তারপর আপনি ধূমপানের অভ্যাস ত্যাগ করতে হবে, অ্যালকোহল যারা খান অ্যালকোহলের অভ্যাস ত্যাগ করতে হবে, তাহলে আপনি একটা লম্বা জীবন। স্যার, চমৎকার কিছু টিপস নিচ্ছিলাম, কিছু স্বাস্থ্য বিষয়ক পরামর্শ বলা যায়। এবং একই সঙ্গে আরেকটা বিষয় খুব অবাক করা লেগেছে আমাদের কাছে, একজন ডাক্তার, তিনি শিল্প সংস্কৃতির সঙ্গে যেমনি যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, তেমনি তিনি দেশটাকে নিয়ে, পরিবেশটাকে নিয়েও এমন সুন্দর করে ভাবেন, এটা সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। পরিবেশ নিয়ে যে যদি বলি, যে বজ্রপাতে প্রতি বছর অসংখ্য লোক মারা যায়, এই জন্য আমি তো বারবার বিভিন্ন পত্রিকায় লিখি যে বাংলাদেশে 10 লক্ষ তাল গাছ লাগানো হোক। আমি বিভিন্ন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, পত্রিকায় কলাম লিখি। 10 লক্ষ তাল গাছ লাগানো হলে এমন কোনো ব্যয়সাপেক্ষ না, অনেক টাকা তো আজে বাজে খরচ হয়, তাহলে বজ্রপাতে এই যে অকাল মৃত্যু, এটা ঠেকানো যাবে। আর এই যে আপনার পরিবেশ দূষণ নিয়ে তো কাজ করছি, যেটা সামাজিক, আপনি একটা বলেছেন যে সমাজ নিয়ে কাজ করছে, তার মধ্যে একটা বড় দায় তো আমাদের সবার মধ্যে আছে, সমাজকে সুন্দর করে গড়ে তোলা। সেই দায়কে বহন করে আমি জাতীয় যৌতুক প্রতিরোধ ফাউন্ডেশন তৈরি করি, আমি তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। প্রচুর যৌতুক মুক্ত বিয়ে দিয়েছি, মানে এবং সেখানে তাদেরকে বিভিন্ন বড় বড় কোম্পানি থেকে উপহার সামগ্রী নিয়ে, কাউকে সেলাই মেশিন দিয়েছি, কাউকে গাভী দিয়েছি। তবে আমার একটা লং উইং আছে, তারা প্রথমে পর্যবেক্ষণ করবে 6 মাস যে স্বামী স্ত্রী মিল আছে কিনা, যদি আবার বউকে ছেড়ে স্বামী চলে গেল, এরকম যদি না যায়, 6 মাস পরে আমি তাকে এই সেলাই মেশিনটা বা গাভী যেটাই দিব সেটা দিব, যাতে করে আমি বুঝতে পারি যে না, তাদের সংসার ঠিকই আছে, সংসার তারা ভালো মতো করছে। এই যে যৌতুক মুক্ত বিয়ে দেওয়া, অনেক বাবা মা দেখেন যৌতুকের বলি হয়ে কত বাবা আত্মহত্যা করছে, মেয়েকে বিয়ে দিতে পারছে না যৌতুকের জন্য। এটা উপলব্ধি করে কিন্তু আমার এই প্রয়াসটা যে যৌতুক প্রতিরোধ ফাউন্ডেশন তৈরি করা। আমি মনে করি এইভাবে প্রত্যেকে যদি আমাদের সামাজিক দায়বদ্ধতাকে আমরা যদি মেনে চলি, আমরা যদি লুফে নেই, আমরা যদি কাজ করি, তাহলে আমাদের সমাজটা একটা সুন্দর সমাজে পরিণত হবে। এই যে এখন মানুষের মধ্যে এই যে ছিনতাই, রাহাজানি, অমুক, মাদক টাদক, এগুলো কিন্তু আমরা যদি দেশকে ভালোবাসি, আমরা যদি মানুষের অধিকারকে মূল্য দেই, তাহলে আপনার মোবাইলটা আমি ছিনতাই করব না, আপনার মোবাইলটা বরঞ্চ যে ছিনতাই করেছে তার থেকে ফেরত দিয়ে আপনাকে আমি দেব। এই যে মানসিকতা পরিবর্তন করতে পারবে। এই জন্য আমি প্রত্যেকটা ধর্মকেই আমি পছন্দ করি। সব ধর্মের মধ্যে একই কথা আছে যে মানুষের ধন আত্মসাৎ করা যাবে না। সেই জন্য আমি বলেছিলাম যে রামকৃষ্ণ মিশন স্কুলের যেহেতু পড়েছি, অসাম্প্রদায়িক একটা চেতনা আমার ভিতরে সবসময় কাজ করে, যে মানুষের জন্য কিছু করতে হবে। শুধু নিজেকে নিয়ে থাকলে তো হবে না, সবাইকে নিয়েই আমাদের বাঁচতে হবে। চমৎকার স্যার, বিরতির আগে আপনি যেটা বলছিলেন যে জীবন আচরণ, কিছু অভ্যাসের কথা আমাদেরকে বলছিলেন, যেগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। লাইফস্টাইল মডিফিকেশন ছাড়া শুধু যে 10টা ডায়েটের কথা বললাম, তাতে তো আপনি সুস্থ জীবন, প্রশান্তিময় শ্বাস এবং লম্বা আয়ু এটা তো পাবেন না। আপনি যদি ধূমপান করেন, তাহলে আমি আমার চেম্বারে যখন একজন সিওপিডি রোগী, আমরা এখন সিওপিডি বলি, আগে বলতাম ক্রনিক ব্রঙ্কাইটিস উইথ এমফাইসেমা, এখন এটা নাম চেঞ্জ করে সিওপিডি বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা লাং ডিজিজ হয়েছে, বা লাং ক্যান্সার রোগী যখন আসে, আমি জিজ্ঞেস করি আপনি কি ধূমপান করতেন বা করেছেন?
বলে হ্যাঁ ধূমপান করেছি। অর্থাৎ পুরো ইতিহাসটাই কালো মানে ধূমপানের কালো ধোঁয়ায় একদম ভরা। তো তারা ধূমপান করলে আমি বললাম যে ধূমপান করেছেন এর কাফারা দিতেই হবে এখন। একজন মানুষ যদি ধূমপান না করে একটা সুন্দর পরিবেশে সবুজ গাছপালা ভর্তি পরিবেশে থাকে তাহলে সে অনেক এই ধরনের বক্ষব্যাধির হাত থেকে বেঁচে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। আর এই যে মানে লাইফস্টাইল মডিফিকেশনের আমরা হাঁটি না আজকাল, উপরে 3 তলা উঠবো, 2 তলা উঠবো, লিফটে উঠি। কেন বাবা? লিফটে আপনি সিঁড়ি দিয়ে উঠেন, আপনার এক্সারসাইজ হচ্ছে, ব্লাড সার্কুলেশন হচ্ছে, শরীর সতেজ হচ্ছে। আপনি লিফট ব্যবহার একেবারে উপরতলা হলে তো লিফট ব্যবহার করতেই হবে। আমি 3 তলা পর্যন্ত সবসময় হেঁটে ওঠার চেষ্টা করি, লিফট অ্যাভয়েড করার চেষ্টা করি। লিফট মানে কায়িক পরিশ্রম বাড়াতে হবে আমাদের মধ্যে। এই যে বিলাসিতা, এই যে স্কুলগুলিতে আমরা আমাদের যখন আমরা স্টুডেন্ট ছিলাম তখন আমাদের খেলার জন্য একটা ঘন্টা ছিল। এখন তো এখন এই যে কিন্ডার গার্ডেন গুলো হয়ে গেছে ওই সে মতো ব্রয়লার মুরগির পালে যে একটা ইসের মধ্যে এই ক্লাস করছে, কোনো মানে সে নাই, গেমের টাইম নাই, কোনো মাঠ নাই। এতগুলো লেখাপড়ার চাপ সহ্য করে বাসায় এসেও লেখাপড়া হোমওয়ার্ক করা, তারপরে মোবাইল দেখা, এভাবে সময় যাচ্ছে। কায়িক পরিশ্রম হচ্ছেই না, খেলাধুলা করছেই না। এতে করে অল্প বয়সে আর জাঙ্ক ফুড খেয়ে খেয়ে মুটিয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ ব্যাধির শিকারে পরিণত হচ্ছে। অর্থাৎ এগুলো তো মানে অভিভাবককে দেখতে হবে। এই ছোটবেলায় মোবাইল হাতে ধরিয়ে দিচ্ছি, যে ব্যস্ত রাখা, মোবাইল কেন, এটা দেওয়া তো ঠিক না। তারপরে জাঙ্ক ফুডের থেকে অভ্যাস থেকে দূরে করতে হবে, বাসায় শাকসবজি খাওয়ানোর অভ্যাস করতে হবে। এগুলো তো অভিভাবককে দেখতে হবে। এই যে মুটিয়ে যাচ্ছে ছেলেটা জাঙ্ক ফুড খেয়ে, একদম খেলাধুলা না করে লিফটে করে বাসায় উঠছে 4 তলা 5 তলা, এই যে মুটিয়ে যাওয়ার ফলে হচ্ছে কি অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যাচ্ছে, অল্প বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে, অল্প বয়সে ব্লাড প্রেশার রোগী হচ্ছে। কিন্তু এগুলো তো আগে ছিল না। এগুলো হচ্ছে সভ্যতার কুফল। বক্ষব্যাধি চিকিৎসা আপনার যে দীর্ঘ একটা অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আসলে যদি একটু জানতে চাই যে কি পরিবর্তন আসলে করতে পেরেছেন বা হচ্ছে, বা কি পরিবর্তন এসেছে আসলে আমাদের পরিবর্তন এখন খারাপের, দুঃখের কথা বলতে হয়, খারাপের দিকে যাচ্ছে। কেন খারাপের দিকে যাচ্ছে? যে ছোট্ট একটি দেশ যেখানে 1 কোটি বা 2 কোটি লোক থাকতে পারতো, সেখানে 20 কোটি লোক আছে। ঠাই নাই ছোট সেতুরির মতো অবস্থা। তো এত লোক, এগুলো ম্যান মেড প্রবলেম। মানুষের একটা রোগীর দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়তে, দেখুন যে হামে কত বাচ্চা মারা যাচ্ছে। এই গত রোজার ঈদ থেকে শুরু হলো, এত মানুষ ঠাসাঠাসি করে থেকেছে, একজনের হাম হয়েছে, হাম ছড়িয়ে বেরিয়েছে। এর সামনে কোরবানির ঈদ আসবে, তখনও দেখা যাবে যে এই হামের আরো বিস্তার লাভ করবে। তো এই জন্য আর পরিবেশ দূষণ এত বেড়েছে যে ভবিষ্যৎ আমি ভালো দেখছি না। ভবিষ্যৎ বরঞ্চ ফুসফুসের রোগীদের মানে রোগীর সংখ্যা আরো বাড়বে। এই জন্য আমি প্রতি বইমেলাতে কিন্তু আমি বই লিখি, যে আমার এই বছরের বইটা ছিল প্রিয় ডাক্তার। স্যার আমি একটু দেখাই দর্শকদেরকে। জি বলুন স্যার। প্রিয় ডাক্তার আমার এটা, আমি অনেক বক্ষব্যাধি। তারপরে আগের ইচ্ছে ছিল হৃদয় আমার নাচে রাজিকে। জি স্যার, আমরা প্রিয় ডাক্তারটা নিয়ে আগে একটু শুনি। জি, প্রিয় ডাক্তারের মধ্যে আমি বক্ষব্যাধির বিভিন্ন কথা বলেছি, যে বক্ষব্যাধি থেকে কিভাবে বাঁচা যায়, বক্ষব্যাধির লক্ষণ উপসর্গ সচেতন করার চেষ্টা করেছি। আর হৃদয় আমার নাচে রাজিকে, এটা হৃদয় নিয়ে কথা বলেছি। হৃদয় সেই রবীন্দ্রনাথের কথাই বলতে হয়। আমি রবীন্দ্রনাথ খুব ভালোবাসি, তো যে হৃদয়, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল। তো ওই কথার উপর হৃদয় আমার নাচে রাজিকে। এটা কি উপন্যাস বা গল্প? এখানে উপন্যাস, শুধু ডাক্তারি কথা। আর এটা হলো আগের বছর বক্ষব্যাধি কাহন, এটা বিভিন্ন বক্ষব্যাধির কথা। অনেক ধরনের বক্ষব্যাধি রয়েছে। আমরা শুধু নিউমোনিয়া মনে করি, হাঁপানি মনে করি, আসলে অনেক রকমের বক্ষব্যাধি আছে যেটা অনেকে জানে না। আর সব কষ্টকে মনে করে কি, যে আমার চেম্বারে এসে বলে স্যার আমার তো হাঁপানি হয়েছে। হাঁপানি হচ্ছে অনেক ধরনের শ্বাসকষ্টজনিত রোগের মধ্যে একটি মাত্র। এখন কি কারণে, কোন রোগের কারণে আপনার শ্বাসকষ্ট হচ্ছে, সেটা তো আমাকে খুঁজে বের করতে হবে, তারপরে আমাকে চিকিৎসা দিতে হবে। সেগুলো আমি আমার বইগুলিতে তুলে ধরেছি। যে যেমন অনেকে বলে, আমি এটা একটাতে ওই যে প্রিয় ডাক্তারের মধ্যে লিখেছি আমি, যে ঘাম আছে বলেই আমরা বেঁচে আছি। যে আমরা ঘামি, এটাও কিন্তু একটা স্বাস্থ্যকর ব্যাপার। আমরা যদি না ঘামতাম তাহলে রক্তের যে সোডিয়াম গুলো আছে, লবণ গুলো আছে, এগুলো বেরিয়ে যেতে পারতো না, এগুলো জমা হতো, ব্লাড প্রেশার বাড়তো। এই জন্য এই যে ভুল
অনেক অনেক মানে মানুষের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে, স্বাস্থ্য নিয়ে ভুল ধারণা, এগুলো ভাঙানোর চেষ্টা করি। করোনা নিয়ে যখন কাজ করি, করোনার সময় জি। আমি অনেক প্রোগ্রাম করেছি টেলিভিশনে। আমি এই ভুলগুলো, মানুষ করোনার একটা রোগী মারা গেছে করোনাতে, তার বডি টাচ করতে ভয় পেত, বডি টাচ করলে ওর মধ্যে করোনা করোনা হয়ে হয়ে যাবে। যাবে। আমি এই ভুলটা ভাঙিয়েছি টেলিভিশনে বারবার বলে বলে বিভিন্ন চ্যানেলে, যে করোনা রোগীর ডেড বডির কাছ থেকে করোনার জীবাণু ছড়ায় না। আর অনেক এমনও হয়েছে যে কোনো কবরস্থানে গেলে ওই করোনার মানে মৃতদেহ, আক্রান্ত রোগীর মৃতদেহকে কবর দিতে দিত না। আমি সেগুলো, এই ভুলগুলো ভাঙিয়েছি যে না, কবরে দিলে অসুবিধা কি, জি। সেখান থেকে তো আর জীবাণু ছড়াচ্ছে না। একদম। তো মানে করোনা ছড়াচ্ছে হাঁচি কাশির মাধ্যমে, সেজন্য মাস্ক পরতে বারবার বলতাম, এখনো মাস্ক পরতে বলি আমি, কারণ যে হারে পরিবেশ দূষণ হচ্ছে, জি। একজন যদি মাস্ক পরে তাহলে অন্তত কিছুটা হলে তো প্রোটেকশন হচ্ছে। একদম। আপনি যে কালো ধোঁয়ার থেকে তো বেঁচে থাকতে পারছেন, বিভিন্ন জীবাণু, রোগ জীবাণুর হাত থেকে বেঁচে থাকতে পারছেন। স্যার, এই জায়গা থেকে যদি একটু জানতে চাই যে যারা বক্ষব্যাধি চিকিৎসায় আসছেন, শিশু থেকে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত, তাদেরকে আসলে আপনি কি ধরনের পরামর্শ দিবেন, যে কি আমি ধরনের সচেতনতা আসলে হ্যাঁ, বেশি জরুরি? একটা হচ্ছে বাংলাদেশের যে হারে বিভিন্ন ভাইরাস জনিত রোগ হচ্ছে, ব্যাকটেরিয়া জনিত রোগ হচ্ছে, আমি সবাই মানে 1 বছর বাচ্চার উপরে সবাইকে বলি জি। যে বছরে একটি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন নিতে। এটা আমি চেম্বারে জোর করে দিয়ে দিই, যে কারো ক্ষেত্রে? হ্যাঁ, শিশু হোক বড় হোক। আচ্ছা। আর একটা নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে দিচ্ছি, তাহলে নিউমোনিয়া হচ্ছে না। প্রতি বছর দিতে হবে? নিউমোনিয়ার ভ্যাকসিনটা 3 বছর পর পর, আচ্ছা। আনকনজুগেটেড ভ্যাকসিনটা, আর কনজুগেটেড ভ্যাকসিনটা একটি দিলে সারা জীবনের জন্য। তো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা প্রতি বছর দিতে হবে, তাহলে অনেক ধরনের ভাইরাসের হাত থেকে আপনি নিজেকে রক্ষা পাচ্ছেন। আরেকটা হচ্ছে যে যারা খুব বেশি অবেস, মোটা, জি, জি। যাদের মানে হার্ট ডিজিজ আছে, যারা, এদেরকে আমি বাধ্যতামূলকভাবে বলি যে আপনাকে ইনজেকশন নিতেই হবে, মানে ভ্যাকসিনেশন নিতেই হবে, তাহলে অনেক রোগের হাত থেকে বাঁচে। মেনিনজাইটিসের ভ্যাকসিন আমরা বলি, মেনিনজাইটিসের ভ্যাকসিন নিয়ে নেন। মেনিনজাইটিস হলে তো মানে জীবনের আশা অনেকটা কমে যাচ্ছে, বেঁচে থাকার আশা। ভ্যাকসিন নিলে তো মেনিনজাইটিস হচ্ছে না। এখন যে বর্ষাকাল আসবে সামনে, এখন টাইফয়েডের ভ্যাকসিন দিয়ে আমি বলি যে টাইফয়েডের ভ্যাকসিন নিয়ে নেন। বর্ষাকালে টাইফয়েডের স্যার, মেনিনজাইটিসটা অনেক শিশু মারা যাচ্ছে বাচ্চাদের রোটা জন্য ভাইরাস। বেশি গুরুত্বপূর্ণ নাকি আপনি বয়স্ক যারা তাদের জন্য বলছেন? বাচ্চা বয়স্ক সবার জন্য আচ্ছা। মেনিনজাইটিস তো যে কারো হতে পারে, যে কারো হতে বাচ্চাদের পারে, ক্ষেত্রে কোন বয়সে নিতে হয় এটা? যে কোনো বয়সে নেওয়া হচ্ছে, আচ্ছা। যে কোনো বয়সে আচ্ছা, নেওয়া ডাক্তারের পরামর্শ যায়। আর অনুযায়ী। রোটা ভাইরাসটা ভ্যাকসিনটা, এই যে অনেক শিশু কিন্তু ডায়রিয়াতে মারা যাচ্ছে। যদি রোটা ভাইরাসের ভ্যাকসিনটা নিয়ে নেওয়া হয়, তাহলে এই রোটা ভাইরাস জনিত ডায়রিয়া তো বেশি হয়, জি। তাহলে রোটা ভাইরাসটা হবে না। আরেকটা আপনি দেখেন, আমি একটু কথা বলি, যে যেখানে সেখানে খোলা জায়গায় খাবেন না। দেখেন আমাদের একজন খুব নাম করে একজন কন্টেন্ট ক্রিয়েটার মারা গেলেন, মানে বাইরের একটা ফুচকা খেয়ে, ফুচকার ওই পানিটার মধ্যে অসংখ্য জন্ডিসের জীবাণু থাকে। এই জন্ডিসের জীবাণুগুলো দেখেন হেপাটাইটিস এ ভাইরাসে মানে লিভারটা অচল হয়ে গেল। সুতরাং এগুলো ঘরে খাওয়ার, মানে ঘরে রান্না করা খাওয়ার চেষ্টা করুন, বাইরে খাবার যত অ্যাভয়েড করা যায়, বিশেষ করে খোলা জায়গায় যেগুলো চটপটি বিক্রি হচ্ছে, ফুচকা বিক্রি হচ্ছে, অনেক রকমের খাবার বিক্রি হচ্ছে, এগুলো অ্যাভয়েড করুন। এগুলো অ্যাভয়েড করলে সামনে বর্ষাকাল আসছে, খোলামেলা মাছি ভন করে ঘুরছে, জন্ডিস হবে, টাইফয়েড হবে, প্যারাটাইফয়েড হবে, আরো অনেক পানিবাহিত রোগ হবে, সেগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। জি নিশ্চয়ই স্যার, স্যার, নিশ্চয়ই। আমরা যদি এবার একটু চিকিৎসা বা চিকিৎসা পদ্ধতির দিকে আসি, সাকি স্যারের কাছে আমরা জানতে চাই যে এই যে চিকিৎসা পদ্ধতি, এখানে দেখা যায় যে রোগীরা ডাক্তারের কাছে গেলে ডাক্তারের কথা শুনলে অনেক সময় ভালো হয়ে যায় অনেকখানি, আবার দেখা যায় যে টানা কয়েকদিন হসপিটালে আছি, সেটা যদি সরকারি হয় সেক্ষেত্রে আরো কিছু বিড়ম্বনা মানুষকে পোহাতে হয়। এটা হয়তো বা আপনি বলবেন যে একটা সিস্টেম, এই সিস্টেমে এটা চলে আসছে, বা কিছু গ্যাপগত জায়গা আছে, কিন্তু আমার জানতে চাওয়ার বিষয়, যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেই জায়গাগুলো সবল করে চিকিৎসাটাকে আসলে মানুষের দ্বার প্রান্তে আরো সহজভাবে কিভাবে আনা যায়? আমাদের চিকিৎসকদের আসলে মানে যেটা উচিত, আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে একজন বিনয়ী হওয়া উচিত। জি স্যার। অনেক বিনয়ী হওয়া উচিত। রোগীর কথা শুনতে হবে, রোগীর সঙ্গে কথা বলতে হবে, রোগীর সঙ্গে একটা ডক্টর পেশেন্ট রিলেশনশিপ গড়ে উঠাতে হবে। যার দুঃখের ব্যাপার, অনেকের মধ্যেই এই ভাবটা নাই, খুব কমার্শিয়াল হয়ে গেছে। জাস্ট আসলো, ওষুধ লিখলো, আমরা ভিজিটটা রেখে দিলাম, এতেই আমাদের কাজটা শেষ হয়ে যাচ্ছে না। রোগীর ভিতরে খবরটা আমাকে নিতে হবে, না হলে তো তার পারিবারিক ইতিহাসটাও নিতে হবে, কারণ সে কোন পরিবারে বাস করছে, কোন পারিবারিক কোনো তার আশেপাশে আত্মীয় স্বজন, ভাই বোন কেউ রোগী আছে কিনা, সেগুলো আপনাকে জানতে হবে। একটা ইনহেলার লিখে দিলাম,
বাস এখানে কি আমার কাজ শেষ? ইনহেলার তো একটা একটা ডিভাইস, ইনহেলার ভিতরে কিছু ওষুধ দেওয়া হয়। ইনহেলারটা যদি আমি ঠিক মতো শিখিয়ে দিতে না পারি, তাহলে ইনহেলারটা সে নিচ্ছে কিন্তু ভুলভাবে নিচ্ছে, ইনহেলারের কাজ পাচ্ছে না। তাহলে তো ইনহেলারের দোষ হচ্ছে আমরা রোগীটাকে শিখিয়ে দিইনি। তো ভালো করে তো শিখিয়ে দিতে হবে যে ইনহেলারটা যদি আপনি নেন দ্রুত কাজ পাবেন, ইনহেলারের পার্শ্ব প্রতিক্রিয়া কম, ওষুধের পরিমাণ কম লাগছে এবং এটা তাড়াতাড়ি কাজ করছে। কিন্তু আপনি লিখে দিলেন, এখানে আপনার কাজ শেষ হবে না। ওকে ভালো করে বুঝিয়ে দিতে হবে, বারবার করে বুঝিয়ে দিতে হবে যে এটা এইভাবে নিতে হবে। ফুসফুসের পর্দায় পানি জমে গেছে, আপনি খালি ওষুধ লিখে দিলেন তাতে হবে না। তাকে শ্বাসের ব্যায়ামটা, আমি একটা রোগীকে শ্বাসের ব্যায়াম নিজে হাতে শিখিয়ে দিই, এইভাবে শ্বাসের ব্যায়ামটা নিলে আপনার ফুসফুসের পর্দার যে পানি জমেছে, পানিটা আস্তে আস্তে মিশে যাবে। স্যার, আপনি যে চর্চাটার কথা বলছেন এটা সরকারি চেয়ে বেসরকারি হসপিটালগুলোতে বেশি হয়। হ্যাঁ, সরকারি জায়গাগুলোতে আসলে কেন হয় না, বা সেই জায়গাটা আমরা আসলে প্রত্যাশা খুব করতে পারি কিনা? দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা আত্মসমালোচনা তো সবারই করা দরকার। যে সরকারি মানে ডাক্তার, আমরা আমিও সরকারি ডাক্তারি করেছি, এটা মনে হয় যে আমরা রোগী ভালো হলেও বেতন পাবো, খারাপ হলেও বেতন পাবো। আমরা তো ওইটা অতটা হয়তো দিচ্ছে না, কিন্তু প্রাইভেট হসপিটালগুলিতে জবাবদিহিতা কম, রাইট? কিন্তু প্রাইভেট হাসপাতালগুলিতে তো রোগী অনেক টাকা দিয়ে ভর্তি হচ্ছে, সে ভালো ট্রিটমেন্ট আশা করছে। কিন্তু আজকাল মানে প্রাইভেট হসপিটালগুলো এত বেশি চার্জ দিচ্ছে, আমি মনে করি যে এত একটা গরিব দেশে এত চার্জ দেওয়া উচিত নয়, আরো ছাড় দেওয়া উচিত। মানে অযথা, আর আমাদের মধ্যে একটা প্রবণতা আছে, কিছু কিছু ডাক্তার, সবার মধ্যে না, বেশি বেশি করে ইনভেস্টিগেশন লিখে দেওয়া। আসলে আমি যার আন্ডারে সিএ গিরি করেছি 5 বছর, প্রফেসর নুরুল হক, উনি ইন্তেকাল করেছেন, উনি বলতেন যে শুধু একটা এক্সরে করো আর ব্লাড সুগারটা দেখো। যত কম ইনভেস্টিগেশন, তোমার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ, তোমার নিজের বিবেককে খাটিয়ে তুমি তৈরি করো। পরীক্ষার প্রয়োজন হয়, কিন্তু একেবারে প্রেসক্রিপশন বোঝাই পরীক্ষা করে দেওয়া, পরীক্ষা লিখে দেওয়া আমাদের মতো গরিব দেশের মানে লোকরা তো এফোর্ড করতে পারছে না। আমাদের তো বুঝতে হবে, মানুষের অবস্থাটা বুঝে আমাদেরকে কাজ করতে হবে। তো বেসরকারি হাসপাতালগুলোতেও পরীক্ষার অসংখ্য পরীক্ষা দিয়ে দেওয়া হয়, এগুলো কোনো প্রয়োজন নেই। মানে মানুষকে আরো কম মূল্যে বেশি সার্ভিসটা ডেলিভার করা যায়, সেটা আমার মনে হয় সরকারি হাসপাতাল হোক, বেসরকারি হাসপাতাল হোক, বেসরকারি চিকিৎসক হোক, সরকারি চিকিৎসক হোক, সবাইকে এটা বুঝতে হবে। এবং রোগীর মাথায় একটু চিকিৎসকের বিনয়ের হাতটা বুলিয়ে দিতে হবে। কারণ রোগী কিন্তু খুব মানে একেবারে খুব হতাশা নিয়ে আসে। আমি যদি খুব কাঠখোট্টা হয়ে বসে থাকি, তাহলে রোগী কিন্তু ভেঙে পড়বে। আমাকে রোগীকে বুঝিয়ে বলতে হবে, হাসি মুখে কথা বলতে হবে, কেন আপনার এমন কোনো বড়সড় রোগ হয়নি। এই রোগীর ডাক্তারের এই একটি কথাতে কিন্তু রোগী অর্ধেক ভালো হয়ে যায়। আপনি যদি রোগীকে খুব ঘাবড়িয়ে দেন, তাহলে তো রোগী শেষ হয়ে যাবে। আপনি মুখটা গোমরা করে বসে থাকবেন। আসলে একজন ডাক্তারের হাতে অনেক কিছু স্যার, এবং আপনি শুধু আমি তো বিদেশে কাজ করেছি, বিদেশি ডাক্তারদের কাছ থেকে এগুলি শিখেছি। যে আমার একজন লন্ডনে একজন চিকিৎসক, তিনি নিজে মানে পৃথিবীর একজন অন্যতম সেরা চিকিৎসক, উনি নিজে হুইল চেয়ারটা ঠেলে নিয়ে রোগীকে তার রুমে নিয়ে এসছেন। আমি বললাম, স্যার আপনি কেন রোগীকে ঠেলে নিয়ে আসলেন? উনি উত্তরে বলতেন যে আরে বুঝো না, আমার এক্সারসাইজটা হয়ে গেল, ইংলিশে বলছেন, আমার এক্সারসাইজটা হয়ে গেল। আর রোগী বুঝলো যে আমার মতো এত নাম করা ডাক্তার নিজে হাতে নিজে হুইল চেয়ারটা ঠেলে নিয়ে আসলো, রোগী তো অর্ধেক ভালো হয়ে গেছে। এতেই আমাদের যেটা আজকে মনে হয়েছে যে আপনি অনেক ডাক্তারের একজন আদর্শ, আমাদের জন্য তো বটেই স্যার। আপনার অনেক আন্তর্জাতিক স্বীকৃতিও রয়েছে, নিশ্চয়ই এই ঝুলি আরো অনেক বেশি পরিপূর্ণ হোক, আমরা সেই প্রত্যাশা রাখি, সেই শুভকামনা দেই। নিশ্চয়ই স্যার, অনেক অনেক ভালোবাসা স্যার আপনার জন্য, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, এবং দর্শকদের জন্য রইল অনেক অনেক শুভকামনা।